জানতিস না আমি অপেক্ষা করছিলাম। আর এক কলকাতার ভিড় আর আমার চুপচাপ থাকা। কলকাতা কখনো থামে না। ট্রাম চলে, বাসের হর্ন বাজে, মানুষ হাঁটে, কারো হাতে সময় নেই। এই শহরে অপেক্ষা করতে গেলে নিজেকেই চুপ করে থাকতে হয়। আমি প্রথম দিন ওকে দেখেছিলাম কলেজের গেটের সামনে। হঠাৎ দেখা নয়, কোনো সিনেমার মতোও না। ও দাঁড়িয়েছিল, ফোন কানে, হাসছিল, যেন এই শহরের কোলাহলের মধ্যেও নিজের আলাদা একটা জায়গা তৈরি করে নিয়েছে। আমি তাকিয়েছিলাম, তারপর তাকানোটা সরিয়ে নিয়েছিলাম, কারণ তখনও জানতাম সব দেখাই ঠিক না, সব বোঝানো যায় না। আমাদের পরিচয় খুব সাধারণ ছিল। একই ক্লাস, একই বেঞ্চের আশেপাশে বসা, নোটস নেওয়া, পরীক্ষার আগে প্রশ্ন করা। ও খুব সহজে কথা বলতো, আমি খুব কম। একদিন হঠাৎ ও বলেছিল, তুই এত চুপচাপ কেন? আমি হেসেছিলাম, শুনতে ভালো লাগে। ও বলেছিল, তাহলে তুই ভালো শ্রোতা। আমি জানতাম না শ্রোতা হওয়ার মানে একদিন অপেক্ষা হয়ে যাবে। কলকাতার কলেজ লাইফ খুব তাড়াতাড়ি চলে যায়। ক্লাস, ক্যান্টিন, প্রজেক্ট, মেট্রো সব একসাথে মিশে থাকে। আমরা প্রায় মেট্রো স্টেশনে একসাথে নামতাম। ও হাওড়া লাইনে যেত, আমি দক্ষিণের দিকে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা হতো, ছোট ছোট কথা, কখনো গভীর না। ওর কথা বলার ভঙ্গিতে একটা স্বাভাবিক টান ছিল, যেন সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা আছে। আমি কখনো সেই ক্ষমতা চাইনি, আমি শুধু ওকে দেখতে চেয়েছিলাম। একদিন ও বলল, আমার খুব কাছের একজন আছে। এই কথাটা হঠাৎ এসেছিল, আমি কিছু বলিনি। ও বলল, ছোটবেলার বন্ধু, এখন ব্যাঙ্গালোরে থাকে। আমি মাথা নাড়লাম, যেন এটা খুব স্বাভাবিক খবর। সেই দিন থেকেই আমি বুঝেছিলাম এই গল্পটা আমার একার। তারপর থেকে আমি অপেক্ষা করতে শিখলাম, কোনো প্রতিশ্রুতি ছাড়া, কোনো অধিকার ছাড়া। আমি অপেক্ষা করতাম ওর মেসেজের রিপ্লাইয়ের জন্য, যেটা আসতো কিন্তু আমার জন্য না। আমি অপেক্ষা করতাম ওর পাশে হাঁটার সময়, যখন ও অন্য কারো কথা বলতো। আমি অপেক্ষা করতাম যেন কোনো একদিন ও নিজে বলবে, তুই কেমন আছিস? কিন্তু কিছু মানুষ কখনো প্রশ্ন করে না, কারণ তারা জানে না কেউ উত্তর তৈরি করে বসে আছে। কলকাতার সন্ধেগুলো তখন আমার সবচেয়ে কঠিন সময় ছিল। মেট্রো থেকে নামার পর ভিড়ের মধ্যে হেঁটে যাওয়া, একাই। আমি জানতাম আমি অপেক্ষা করছি, কিন্তু ও জানতো না। হার্ট দুই, কাছাকাছি থাকা, তবু আলাদা। কলকাতার মেট্রোতে দাঁড়িয়ে থাকা শেখায়, সবাই একসাথে, তবু প্রত্যেকে আলাদা। আমরা প্রায় একই সময় কলেজ থেকে বেরোতাম। ও হাঁটতো একটু সামনে, আমি একটু পিছনে। দূরত্বটা খুব কম ছিল, কিন্তু কমানো যেত না। একদিন বৃষ্টি নেমেছিল হঠাৎ। কলকাতার বৃষ্টি কোনো অনুমতি নেয় না। ও ছাতা বের করেছিল, আমার দিকে তাকিয়ে বলেছিল, আয়, ভিজবি কেন? আমি ছাতার নিচে দাঁড়িয়েছিলাম, খুব কাছে, কিন্তু সেই কাছাকাছি থাকাটাও ছিল ধার করা, আমার নয়। ও বলছিল, আজ খুব টায়ার্ড লাগছে। আমি বলেছিলাম, কেন? ও হেসেছিল, কাজ, মানুষ, কথা, সব। আমি কিছু বলিনি, কারণ আমার সব ক্লান্তি ওকে ঘিরেই ছিল। বৃষ্টির শব্দে কথা থেমে গিয়েছিল। আমরা হাঁটছিলাম, কেউ কাউকে ছুঁইনি। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল, যদি আমি কিছু বলি। কিন্তু তারপরই মনে পড়েছিল, ও কারো জন্য অপেক্ষা করছে, আমার জন্য না। একদিন ও ক্যান্টিনে বসে বলছিল, ও হয়তো কলকাতায় আসবে। আমি চা নাড়ছিলাম, চামচের শব্দটা বেশি জোরে লাগছিল। আমি বলেছিলাম, ভালো। ও
ও খুশি ছিল, আমি ছিলাম চুপ। সেই দিন থেকে আমি অপেক্ষা করতাম আরেকটা জিনিসের জন্য, যে ও চলে যাবে আর আমার অপেক্ষা শেষ হবে। কিন্তু অপেক্ষা কখনো এমন সহজ হয় না। মাঝে মাঝে ও আমাকে ফোন করত, কোনো দরকারে না, শুধু কথা বলার জন্য। আমি সব শুনতাম, ওর রাগ, ওর খুশি, ওর ভবিষ্যৎ। আমি কখনো নিজের কথা বলিনি, কারণ কেউ জিজ্ঞেস করেনি। কলকাতার রাতগুলো ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল। গলি দিয়ে হাঁটলে মনে হতো এই শহরটা আমার অপেক্ষা বুঝতে পারছে। একদিন ও বলল, তুই খুব ভালো মানুষ। আমি জানতাম এই কথাটার পর আর কিছু আসে না। ভালো মানুষদের জন্য কেউ অপেক্ষা করে না, তারা অপেক্ষা করতেই শেখে। আমি সেদিন বাড়ি ফিরে অনেকক্ষণ জানলার সামনে দাঁড়িয়েছিলাম। বাইরে রাস্তার আলো, অন্ধকার, মানুষের ছায়া। আমি নিজেকে বলেছিলাম, আর নয়। কিন্তু পরদিন আবার ওর মেসেজ এলে আমি ঠিকই রিপ্লাই করেছিলাম, কারণ অপেক্ষা একটা সিদ্ধান্ত না, ওটা একটা অভ্যাস। আর আমি তখন অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। পার্ট 3, দূরে যাওয়া কিন্তু বিদায় না বলা। কলকাতার শীতটা ওই বছর দেরিতে এসেছিল। হালকা ঠান্ডা, কুয়াশা নয়, শুধু একটা অদ্ভুত স্থিরতা। ঠিক আমাদের সম্পর্কটার মতো। ও আগের মতোই কথা বলতো, হাসত, ফোন করত, কিন্তু কোথাও যেন একটা ফাঁক তৈরি হচ্ছিল। আমি প্রথম বুঝেছিলাম যেদিন ও হঠাৎ বলল, আমি হয়তো কিছুদিনের জন্য বাইরে চলে যাব। আমি তখন রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, বাসের অপেক্ষায়। আমি জিজ্ঞেস করিনি কোথায়, কারণ প্রশ্নটার উত্তর জানার সাহস আমার ছিল না। ও নিজেই বলেছিল, ওই কাজের জন্য। আমি মাথা নাড়লাম। আচ্ছা। এই আচ্ছা শব্দটার ভেতরে কতটা ছেড়ে দেওয়া থাকে সেটা কেউ বোঝে না। তারপর থেকে ওর মেসেজে দেরি হতে লাগলো। রিপ্লাই আসতো, কিন্তু আগের মতো নয়। কথা হতো, কিন্তু যেন কারো হাতে ঘড়ি ধরা আছে। আমি বুঝতে পারছিলাম ওর জীবনে জায়গা কমে যাচ্ছে, আর আমার জীবনে শুধু এই অপেক্ষাটাই বাড়ছে। একদিন মেট্রোতে হঠাৎ দেখা হয়ে গেল। অনেকদিন পর। ওর চুল আলাদা করে বাঁধা, পোশাক বদলেছে, চোখে একটা তারা। ও বলল, তুই ভালো আছিস? আমি বলেছিলাম, হ্যাঁ। মিথ্যে ছিল না, শুধু পুরো সত্য না। আমরা 2 স্টেশন একসাথে দাঁড়িয়েছিলাম, ভিড়ের মধ্যে। ও বলল, সবকিছু খুব ফাস্ট হয়ে যাচ্ছে না? আমি হালকা হেসেছিলাম। হ্যাঁ। আমি বলতে চেয়েছিলাম, তুই আমাকে ছাড়িয়ে চলে যাচ্ছিস। কিন্তু সেটা বলা যায় না, কারণ ছাড়িয়ে যাওয়া কোনো অপরাধ না। মেট্রো থামল। ও নেমে গেল, ফিরে তাকায়নি। আমি দাঁড়িয়ে রইলাম। এই প্রথম মনে হলো ও চলে যাচ্ছে, আর এবার সত্যি। সেই রাতে ও মেসেজ করেছিল, আজ কথা বলতে পারবো না। আমি রিপ্লাই করিনি। প্রথমবার ফোনটা হাতে নিয়ে বসেছিলাম অনেকক্ষণ, কিন্তু পাঠাইনি, কারণ হঠাৎ মনে হলো, যদি আমি না থাকি ও কি খেয়াল করবে? পরদিন ও কিছু জিজ্ঞেস করেনি, তার পরদিনও না। সেইখানেই আমার উত্তর পেয়ে গিয়েছিলাম। কলকাতা তখনও একই ছিল, বাস, ট্রাম, আলো, শব্দ। শুধু আমার ভেতরে একটা জিনিস বদলে গিয়েছিল। আমি আর অপেক্ষা করতে চাইছিলাম না, কিন্তু অপেক্ষা আমাকে ছাড়তে চাইছিল না। ফাইনাল পার্ট, যেটা বলা হয়নি সেটাই থেকে গেল। কলকাতার গরমটা সেই বছর অস্বাভাবিক ছিল। রাস্তা গলছিল, মানুষ বিরক্ত হচ্ছিল, আর আমি নিজের ভেতরে ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছিলাম। আমি আর ওর মেসেজের নোটিফিকেশন দেখেই ফোন তুলতাম না। তুলতাম, কিন্তু সঙ্গে সঙ্গে নয়।
এটা কোনো রাগ ছিল না, এটা ছিল নিজেকে একটু বাঁচানোর চেষ্টা। ও একদিন লিখেছিল, সব ঠিক তো? আমি অনেকক্ষণ ভেবে লিখেছিলাম, হ্যাঁ। এই হ্যাঁ ভেতরে অনেক না ছিল, কিন্তু ও জানার দরকার ছিল না। কিছুদিন পর ও লিখল, আমি হয়তো আর কলকাতায় থাকব না। আমি জানতাম এই কথাটা আসবে, তবু বুকের ভেতর কিছু একটা চুপ করে বসে পড়ল। আমি জিজ্ঞেস করিনি কবে, কারণ বিদায়ের তারিখ জানলে অপেক্ষা আরো কঠিন হয়। ও নিজেই বলেছিল, একটা নতুন সুযোগ এসেছে। আমি বলেছিলাম, ভালো। এই ভালোটা এবার সত্যি ছিল, কারণ আমি আর চাইনি ও আমার জন্য থেকে যাক। আমাদের শেষ দেখা খুব সাধারণ ছিল, কোনো সিনেমার মতো না। কলেজের পাশের সেই চায়ের দোকান, 2 কাপ চা, একটু ভিড়। ও বলল, তুই খুব চুপচাপ থাকিস। আমি বললাম, অভ্যাস। ও হাসল, তুই জানিস তুই আমার খুব কাছের একজন। আমি মাথা নাড়লাম, এই কথাটার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছিলাম। কিন্তু এখন আর দেরি হয়ে গেছে। ও উঠে দাঁড়াল, বলল, ভালো থাকিস। আমি বললাম, তুই? কোনো আলিঙ্গন না, কোনো হাত ধরা না, শুধু 2 জন মানুষ যারা নিজেদের জায়গায় ফিরে যাচ্ছে। ও চলে গেল। আমি বসে রইলাম। চায়ের কাপটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর অনেক দিন কেটে গেল। একদিন হঠাৎ আমি বুঝলাম, আমি আর অপেক্ষা করছি না। ওর ছবি দেখলে বুক কাঁপে না, নাম দেখলে হাত থামে না। এই না অপেক্ষা করাটাই ছিল আমার শেষ অপেক্ষা। আমি জানতাম ও কখনো বুঝবে না। কতবার আমি কিছু বলতে চেয়েও বলিনি, কিন্তু সেটাই ঠিক আছে। সব ভালোবাসার গল্প 2 জনের হয় না, কিছু গল্প একজন মানুষ চুপ করে বয়ে নিয়ে যায়। কলকাতা তখনও বেঁচে ছিল, ভিড়, আলো, শব্দ সব ছিল, শুধু আমার ভেতরে একটা জায়গা খালি হয়ে গিয়েছিল। আর সেই খালি জায়গাটাই ধীরে ধীরে শান্ত হয়ে উঠেছিল। আমি আর অপেক্ষা করছিলাম না, কিন্তু এক সময় আমি অপেক্ষা করেছিলাম। আর তুই জানতিস না। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।